করছি, কিন্তু ভিডিওটা অন করা গত ক্লাসের ধারাবাহিকতায় জীববিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের উপরে নেব। পরবর্তীতে যদি ক্লাস পাই তাহলে তোমাদের যে অংশের সমস্যা আছে সেইগুলো বলবে, তার আলোকে আমি ক্লাসগুলো পরিচালনা করার চেষ্টা করব, যাতে তোমাদের বোর্ড পরীক্ষা কোনো কনফিউশন থাকে সেগুলো এখন দূর করার সুযোগ। গত ক্লাসে আমরা আবৃতবীজী উদ্ভিদের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ফুল, ফল, পাতা বা বৃতি। তার আলোকেই আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করতে চাই। লিগুম জাতীয় ফল এর বৈশিষ্ট্য কি, বা কোন জাতীয় ফলগুলোকে আমরা লিগুম বলবো? বলো একজন। ফলটি বোটার সাথে লেগে থাকবে, বাট ফলের উপরের যে অংশটা এটি বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ হয়ে গেলে ফলের ভিতরে থাকা বীজগুলো আলাদা হয়ে যায় বা ছড়িয়ে পড়ে বা বের হয়ে যায়। এই ফলকে বলা হয় লিগুম। যত ডাল জাতীয় শস্য আছে সবগুলোই লিগুম। কয়েকটা উদাহরণ দাও। কলাই, বাঁশকলাই, মুগ, অড়হর, এই ধরনের ফলগুলোর ক্ষেত্রে দেখবে যে ফলটি বোটার সাথে লেগে আছে এবং ফলের উপরের দুইটি পার্ট আলাদা হয়ে গেছে এবং ফলের ভিতরে থাকা ডাল বা বীজগুলো উন্মুক্ত হয়ে যায়। এরপর আসি ক্যাপসিউল। ক্যাপসিউলের ক্ষেত্রে ফলটি বোটার সাথে লেগে থাকবে এবং লিগুমের ক্ষেত্রে ফলটি দুইটি অংশে ভাগ হয়ে যাবে, কিন্তু ক্যাপসুলের ক্ষেত্রে 3 বা তারও বেশি অংশে ভাগ হয়ে যাবে এবং উপর থেকে কিন্তু ফেটে যাবে বা বিদীর্ণ হয়ে যাবে এবং ফলের ভিতরে থাকা বীজগুলো ছড়িয়ে পড়বে। ঢেঁড়স, ধুতরা, শিমুল তুলা, কার্পাস তুলার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, অর্থাৎ ফলটি লেগে থাকে বোটার সাথে আর ফলের উপরের অংশটি আলাদা হয়ে যায়। সিলিকোয়া কি? সিলিকোয়া হলো ঠিক লিগুমের উল্টাটা, অর্থাৎ ফলটি বোটার সাথে লেগে থাকবে এবং ফলের যে খোসা বলছি এই খোসাটা উপর থেকে না নিচ থেকে আলাদা হয়ে যাবে এবং ফলের ভিতরে থাকা বীজগুলো বাইরে উন্মুক্ত হয়ে যাবে। সরিষার ক্ষেত্রে এমনটি হয়, অর্থাৎ সরিষা গাছের সাথে সরিষাটা আটকে থাকে এবং সরিষার এই যে খোসাটা নিচ থেকে খুলে যায়, পরে পাকা সরিষার দানাগুলো বের হয়ে যায়। ক্লিয়ার? ক্যারিওপসিস কি? ক্যারিওপসিস হলো একটি ফলের ত্বক, যেটাকে বলা হয় ফল ত্বক, আর ফলের ভিতরে থাকে বীজ। বীজের যে ত্বক, বাইরের আবরণ, বীজ ত্বক। তাহলে ফল ত্বক এবং বীজ ত্বক এমন ভাবে তাদের সাথে লেগে থাকে, আলাদা করা যায় না। তাহলে ওই ধরনের ফলকে বলা হয় ক্যারিওপসিস। ধানের ক্ষেত্রে চিন্তা করো, একটি ধানের ভিতরে থাকে হলো চাল। চালটি হলো মূলত বীজ বা শস্য, আর ধানের যে উপরের আবরণ সেটা হলো তুষ বা খোসা। এই ধানের যে ত্বক অর্থাৎ তুষ বা খোসাটা চালের সাথে এমন ভাবে লেগে থাকে যে ফলের ত্বক অর্থাৎ ধানের খোসা বা তুষ আর ধানের ভিতরে থাকা চালের ত্বক অর্থাৎ চালের উপরের আবরণ অ্যাটাচড হয়ে থাকে, আলাদা করা যায় না। এই ধরনের ফলকে বলা হয় ক্যারিওপসিস। এরপর আসি পুষ্প সংকেত। পুষ্প সংকেত হলো একটি ফুলের কোন জাতীয় লিঙ্গ, অর্থাৎ পুরুষ না স্ত্রী না উভলিঙ্গ, এর বিভিন্ন স্তবক অর্থাৎ বীতি, দলমণ্ডল, পাপড়ি এবং প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা কত, 3টি, 5টি, 7টি, তাদের অবস্থান কোথায়, উপরে না নিচে, অর্থাৎ গর্ভাশয়ের উপরে না নিচে, তাদের সম এবং অসম সংযুক্তি অর্থাৎ দলমণ্ডল গুলো কিভাবে সংযুক্ত আছে, বীতিগুলো কিভাবে সংযুক্ত আছে, মঞ্জুরি পত্রের উপস্থিতি এবং অনুপস্থিতি, অর্থাৎ এই একটা ফুলের যে অংশগুলো থাকে সবগুলো একটি সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে যে সংকেতের সাহায্যে একটি ফুলের বিভিন্ন অংশগুলো প্রকাশ করা হয় তাকে বলা হয় পুষ্প সংকেত। ক্লিয়ার? পুষ্প সংকেতকে আমরা লেখার জন্য রসায়নে যেমন
এইচ দ্বারা হাইড্রোজেনকে বোঝায়, ও দ্বারা অক্সিজেনকে বোঝায়, সি দ্বারা কার্বনকে বোঝায়। ঠিক ফুলের বিভিন্ন স্তবককে চিহ্নিত করার জন্য আমরা ইংরেজিতে লিখলে ইংরেজি বর্ণমালা ইউজ করব এবং বাংলা লিখলে বাংলা বর্ণমালা ইউজ করে থাকি। তাহলে এগুলো একটু বুঝে নিই। ফুলের সবচেয়ে নিচে যেটা থাকে সেটিকে বলা হয় মঞ্জুরি পত্র, ইংরেজি শব্দ হলো ব্র্যাক্ট। ব্র্যাক্টকে ইংরেজিতে লিখলে বি আর বা বড় হাতের বি দ্বারা লিখতে হবে, আর বাংলা লিখলে ম প এই অক্ষর দ্বারা লিখে থাকি। উপমঞ্জুরি ইংরেজিতে বলা হয় ব্র্যাকটিওল, ইংরেজি দেখলে বি আর এল বা ছোট হাতের বি দ্বারা চিহ্নিত করব, বাংলা লিখলে রস্যু ম প এই অক্ষরগুলো দ্বারা চিহ্নিত করব। উপবৃতি অর্থাৎ বৃতির গোড়ায় থাকবে বৃতির সদৃশ অংশ, সেটিকে বলা হয় উপবৃতি বা এপিক্যালিক্স। এপিক্যালিক্সকে ই কে দ্বারা চিহ্নিত করা হয়, বাংলা লিখলে উপবৃতির প্রথম দুইটি ওয়ার্ড লিখতে হয়, লেটার লিখতে হয়। বৃতি ইংরেজিতে হলো ক্যালিক্স, ক্যালিক্সকে কে দ্বারা চিহ্নিত করব এবং বাংলা লিখলে বয়ের সাথে রি ফেলা। দলমণ্ডল ইংরেজিতে বলা হয় করলা, করলাকে ইংরেজিতে লিখলে সি দ্বারা, বাংলায় লিখলে শুধুমাত্র দ। পুষ্পপুট, পুষ্পপুট হলো যদি একটি ফুলের বৃতি এবং দলমণ্ডল এদেরকে আলাদা না করা যায়, একত্রে একটি অংশ মনে করা হয়, তাহলে তাদেরকে বলা হয় পুষ্পপুট, ইংরেজিতে বলা হয় পেরিয়েন্ট এবং পেরিয়েন্টকে পি দ্বারা চিহ্নিত করা হয়, বাংলায় পয় হুস্যু লেখা হয়। পুংস্তবক ইংরেজিতে অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়ামের প্রথম অক্ষর এ দ্বারা চিহ্নিত করা হয় এবং বাংলায় পুং শব্দটা ইউজ করা হয়। স্ত্রী স্তবক ক্ষেত্রে গাইনোসিয়াম, গাইনোসিয়ামকে ইংরেজিতে জি এবং বাংলায় গ দ্বারা লেখা হয়। এরপরে আসি, এগুলো হলো ফুলের বিভিন্ন অংশ, তাদেরকে কি অক্ষর দ্বারা চিহ্নিত করব। এবং পুষ্পে অনেক সময় আমরা দেখে এসেছি পুষ্পটি এক প্রতিসম না বহু প্রতিসম, অর্থাৎ কিভাবে সেকশন করা যায় সেইগুলোর উপর ভিত্তি করে। যদি ফুলকে একটি অংশে ভাগ করা যায়, অর্থাৎ সেকশন করলে একবারই সেকশন করা যাবে, একের অধিক বার করা যায় না, তাহলে তাদেরকে বলা হয় এক প্রতিসম পুষ্প এবং তাকে এই চিহ্ন দ্বারা বা এই চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। বহু প্রতিসম অর্থাৎ একটি ফুলকে বিভিন্ন ভাবে সেকশন করা যায়, ভাগ করা যায়, তাহলে এই সাইনটা ইউজ করব। যদি একটি ফুলে শুধুমাত্র পুরুষ ফুল অথবা স্ত্রী স্তবক কোনো একটি থাকে, তাহলে সেটি হলো একলিঙ্গ পুষ্প, এবং একলিঙ্গ পুষ্পের ক্ষেত্রে যদি পুং স্তবক থাকে তাহলে সেটিকে পুং পুষ্প বা এই সাইন, এবং স্ত্রী পুষ্পের জন্য এই সাইনটি ইউজ করব। আবার জবা ফুল বা এই উভলিঙ্গ পুষ্পের ক্ষেত্রে দেখা যায় যে একটি ফুলের মধ্যেই পুরুষ স্তবক এবং স্ত্রী স্তবক উভয়টি বর্তমান থাকে, তাহলে আমরা এই সাইনটি ইউজ করব। আর অসংখ্য বোঝাতে, অসংখ্য বলতে কি, যেমন একটি পদ্ম ফুল বা একটি শাপলা ফুলে অনেকগুলো পাপড়ি থাকে, আবার জবা ফুলের ক্ষেত্রে অনেকগুলো পুংকেশর থাকে, তাহলে এই অনেকগুলো পুংকেশর যেটা কাউন্ট করা যায় না, সেটা বোঝাতে ইনফিনিটি বা আলফা সাইনটি ইউজ করা হয়। ক্লিয়ার? এরপরে দেখো এই ফুলের বৃতিগুলো একে অপর, বৃতির প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ। বৃত্তাংশগুলো যদি যুক্ত না থাকে তাহলে আমরা এই সাইট ইউজ করব, যদি যুক্ত থাকে তাহলে ব্র্যাকেট দ্বারা ঘিরে দেব। অর্থাৎ যেগুলো অসম সংযোগ তাদের ক্ষেত্রে এই সাইন, এবং যদি যুক্ত থাকে তাহলে প্রথম বন্ধনী ইউজ করব। অধিগর্ভ এবং অধগর্ভ এই দুইটা নিয়ে তোমাদেরকে ইতিপূর্বে বলেছি, কেউ বলতে পারবা অধিগর্ভ কি? সাদিয়া বা কানিস ফাতিমা বলতে পারবা অধিগর্ভ কি? অধিগর্ভ হলো একটি ফুলের চারটি স্তবকের ভিতরে গর্ভাশয়টা সবার উপরে থাকবে, আর গর্ভাশয়ের নিচ থেকে বৃতি, পাপড়ি বা পুংকেশর এইগুলো বের হবে, উৎপত্তি লাভ করবে, সেই ফুলের ক্ষেত্রে বলা হয় অধিগর্ভ, ইংরেজিতে বলা হয় সুপারিয়র। আর অধগর্ভ হলো যে গর্ভাশয়টা সবার উপরে থাকবে, গর্ভাশয়টা সবার নিচে থাকবে, আর গর্ভাশয়ের উপর থেকে বৃতি, দলমণ্ডল বা পাপড়ি এবং পুংস্তবক এইগুলো উৎপত্তি হবে, তাহলে তাদেরকে বলা হয় অধগর্ভ। তো অধিগর্ভ হলে অর্থাৎ এই যে স্ত্রী স্তবক বা গর্ভাশয়ের গ বাংলায় লিখলে এর নিচে দাগ দিতে হবে, আর ইংরেজিতে লিখলে জি লিখলে তার নিচে দাগ দিতে হবে। যদি অধগর্ভ হয় তাহলে গ এর উপরে দাগ বা জি এর উপরে দাগটি দিতে হবে। ক্লিয়ার?
আমরা উদাহরণে যাচ্ছি। যেমন জবা ফুলের এটি হলো একটি পুষ্প সংকেত, বাংলায় এই হলো পুষ্প সংকেত। তাহলে এটা কিভাবে লেখা হয়েছে দেখো, এই সাইন দ্বারা কি বোঝানো হয় বলতো? ফুলটি বহু প্রতিসম, অর্থাৎ যেভাবে আমি একে কাটি না কেন দুইটি অংশে সমান ভাগে ভাগ হয়ে যাবে। আবার যদি এই বরাবর কাটি তাহলেও সমান অংশে ভাগ হবে, অর্থাৎ যতবারই আমি সেকশন করব সব দিকে সমান অংশে বিভক্ত হলে সেটিকে বলা হয় বহু প্রতিসম। তাহলে জবা ফুল হলো একটি বা মালভেসি গোত্রের উদ্ভিদগুলো হলো বহু প্রতিসম, তাই এই সাইনটি ইউজ করা হয়েছে। তারপরে এই সাইনটা কি বলতো? উভলিঙ্গ, অর্থাৎ জবা ফুলের ভিতরে এগুলো হলো পুংস্তবক এবং পুংকেশর, আর পুরো এটি হলো স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের এটি হলো স্টিগমা বা গর্ভমুণ্ড, এখানে আছে গর্ভাশয়, আর এটা হলো গর্ভদণ্ড। তাহলে জবা ফুলের ভিতরে পুরুষ স্তবক এবং স্ত্রী স্তবক উভয়টি থাকার কারণে জবা ফুল হলো উভলিঙ্গ, তাই এই সাইনটি ইউজ করা হয়েছে। এরপরে দেখো উপবৃতি, বাংলায় লেখা হয় এভাবে। উপবৃতি কোনটাকে বলা হয়? একটি ফুলের বোটার যেখানে থাকে এই বোটার অংশে পাতার সদৃশ কিছু মানে বৃতির ছাড়াও অতিরিক্ত কিছু বৃতি দেখা যায়, সেই বৃতিকে বলা হয় উপবৃতি। উপবৃতির সংখ্যা কয়টি? উপবৃতি এখানে আমি কাউন্ট করে যদি 4টি দেখা যাবে, বাট উপবৃতির সংখ্যা কয়টি? 5টি। অপোজিট আরেকটা আছে দেখতে পাচ্ছি না। আর বৃত্তির সংখ্যা হলো 5টি। বৃত্তি কোনটা? উপবৃত্তির পরে যে সবুজ অংশটি আছে এটি হলো বৃত্তি। এই ছবিটায় বৃত্তিটা দেখা যাচ্ছে না, আমরা পরবর্তী স্লাইডে দেখার চেষ্টা করব। এবং এখানে খেয়াল করো উপবৃত্তি 5টি, বৃত্তিও 5টি, কিন্তু উপবৃত্তিকে ব্র্যাকেট দ্বারা ঘিরে দেওয়া হয়েছে। কারণ কি জানো? বলতে পারবা? কেউ বলতে পারবা উপবৃত্তিকে ব্র্যাকেট চিহ্ন দেওয়া হয়েছে কেন, প্রথম বন্ধনী চিহ্ন দেওয়া হয়েছে কেন? কারণ উপবৃত্তির বৃত্তাংশগুলো যুক্ত অবস্থায় আছে। যদি যুক্ত অবস্থা থাকে, মাইক তো দেখেছো অনেকটা মাইকের মতো যুক্ত অবস্থা আছে, এই বৃত্তির ভিতরে পরবর্তী এই দলমণ্ডলের পাপড়িগুলো ভিতরে আটকানো আছে, তাহলে যুক্ত হওয়ার কারণে প্রথম বন্ধনী। কিন্তু উপবৃত্তিগুলো দেখো মুক্ত, কেউ কারোর সাথে সংযুক্ত নেই, তাই এখানে 5কে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে। ক্লিয়ার? উপবৃত্তি আর বৃত্তির মধ্যে এই পার্থক্যটা বুঝেছো, বন্ধনীর পার্থক্যটা? ওকে। এরপরে আসি দলমণ্ডল। দলমণ্ডলকে ইংরেজি বলা হয় করলা, করলাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর বৃত্তিকে বলা হয় ক্যালিক্স, ক্যালিক্সকে কে দ্বারা চিহ্নিত করা হয়। তো দলমণ্ডলের সংখ্যা কয়টি? এই পুরো ফুলকে বলা হয়, ফুলের পাপড়িকে বলা হয় দলমণ্ডল, সবগুলোকে একত্রে। আর দলমণ্ডলের প্রত্যেকটি সদস্যকে বাংলায় বলা হয় পাপড়ি, আর ইংরেজিতে বলা হয় পেটাল। ক্লিয়ার? তাহলে দলমণ্ডলের প্রত্যেকটি সদস্যকে বাংলায় কি বলা হয়? পাপড়ি, আর ইংরেজিতে বলা হয় করলা, করলার প্রত্যেকটি সদস্যকে বলা হয় পেটাল। তাহলে পেটাল সংখ্যা কয়টি? জবা ফুলের পেটাল কয়টি? পাপড়ি কয়টি? 5টি, তাই 5 লেখা হয়েছে। এবং এটা দ্বারা কি বোঝানো হয়? পুংস্তবক। এখানে পুংস্তবকের এইগুলো হলো কি? পুংকেশর। পুংকেশরের সংখ্যা কতটি বলতো? অসংখ্য। বহুসংখ্যক পুংকেশর থাকে তখন ইনফিনিটি সাইন আমরা ইউজ করে থাকি, এবং এই পুংকেশর গুলো কি আছে? একসাথে আছে, এই জন্য প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এখানেও দেখো অ্যান্ড্রোসিয়াম, ইংরেজিতে লেখা হয় অ্যান্ড্রোসিয়ামের এ, অর্থাৎ যার বাংলা হলো পুংস্তবক, এবং পুংস্তবক সংখ্যা অসংখ্য, এবং অসংখ্য হওয়ার এবং একসাথে থাকে বলে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এরপরে আসো এই দলমণ্ডল এবং পুংস্তবকের উপরে এই দাগটি দেওয়া হয়েছে কেন, বা এখানে এই রকম চিহ্ন দেওয়া হয়েছে কেন? অর্থাৎ সংযুক্ত থাকার কারণে। জবা ফুল যদি সেকশন করো প্র্যাকটিক্যালে, তখন দেখবে যে এই পাপড়ির সাথে অর্থাৎ দলমণ্ডলের সাথে এই পুংস্তবক এবং স্ত্রীস্তবকের এই যে দণ্ডটা, এটি জবা ফুলের পাপড়ির সাথে লেগে আছে নিচের দিকে, লেগে থাকার কারণে এই উপরে এই সাইনটা দেওয়া হয়েছে। ক্লিয়ার? এরপর আসি
বাংলায় গ মানে হলো গর্ভাশয়, ইংরেজিতে হলো গাইনেসিয়াম বা জি দ্বারা চিহ্নিত করা হয়, এবং এখানে নিচে দাগ দেওয়া হয়েছে। এই দাগের অর্থ হলো এটি হলো অধিগর্ভ। অধিগর্ভ মানে কি? গর্ভাশয়টা সবার উপরে থাকবে। এখন তোমার কাছে মনে হতে পারে যে এই যে ছবিতে আমি এখনই লাল চিহ্নিত করলাম, এটি হলো গর্ভাশয়, গর্ভাশয়ের উপরে তো সবগুলো না, এই গর্ভাশয়ের নিচে দেখো বৃতি আছে, গর্ভাশয়ের নিচে এই পাপড়িগুলো যুক্ত আছে, অর্থাৎ গর্ভাশয়টা সবার উপরে। গর্ভাশয়ের নিচ থেকেই পাপড়িগুলো বের হয়েছে, বৃতিগুলো বের হয়েছে, মানে বৃতির প্রত্যেকটা অংশ, বৃত্তাংশগুলো বের হয়েছে, ঠিক আছে? গর্ভাশয়টি সবার উপর আছে, তাই এটা হলো অধিগর্ভ। আর অধিগর্ভ হলে কি হবে? জি এর গয়ের নিচে দাগ দিতে হবে, আর ইংরেজিতে লিখলে জি এর নিচে দাগ দিতে হবে। তাহলে এটি হলো পুষ্প সংকেত। এর মাধ্যমে আমি একটি ফুলের বা একটি গোত্রের সব বৈশিষ্ট্যগুলো জানতে পারছি। ক্লিয়ার? তাহলে যদি তোমাদের পরীক্ষা আসে পুষ্প সংকেত কি এবং পুষ্প সংকেত লিখো জবা ফুলের বা ধানের ক্ষেত্রে বা পয়েসি গোত্রে, তাহলে লিখতে পারবা? পুষ্প সংকেত নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ধানের পুষ্প সংকেত সম্পর্কে বলি। ও এখন আর দুইটা বিষয় বলা হয়নি। এই বিআরএ হলো ব্র্যাক্ট, আর বিআরএল দ্বারা হয় ব্র্যাক্টিওল, মানে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র। এই ফুলের যে বোটাটা, ফুল যেখান থেকে উৎপত্তি লাভ করেছে, কাক্ষিক মুকুল, এই কাক্ষিক মুকুলের গোড়ায় পাতা সদৃশ আরো একটি অংশ থাকে। এই পাতা সদৃশ অংশকে বলা হয় মঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্রের গোড়ায় যদি আবারও পাতা সদৃশ অংশ থাকে, সেটি বলা হয় উপমঞ্জুরি পত্র। এই মঞ্জুরি পত্র এবং উপমঞ্জুরি পত্র জবা ফুলের ক্ষেত্রে দেখা যায়, বা মালভেসি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এবার আছে ধান এর পুষ্প সংকেত নিয়ে। ধানের ক্ষেত্রে এদেরও মঞ্জুরি পত্র আছে, উপমঞ্জুরি পত্র আছে, এবং এই সাইন দ্বারা বোঝানো হয় ধান হলো এক প্রতিসম, অর্থাৎ একে একবার মাত্র সেকশন করা যাবে, একবার কাটা যাবে, কাটলে সমান দুইটা অংশে ভাগ হবে, একের অধিকবার ভাগ করা যাবে না। এরপর এই সাইন দ্বারা বোঝানো হয় উভলিঙ্গ, অর্থাৎ ধানের একটি ফুলের মধ্যে পুরুষ স্তবক এবং স্ত্রী স্তবক থাকে। আর পয় হস্য দ্বারা কি বোঝানো হয় বলতো? হ্যাঁ, পয় হস্য দ্বারা কি বোঝানো হয় বলতো? শুনতে পাচ্ছ আমার কথা? পুষ্পপুট। পুষ্পপুটের সংখ্যা কয়টি? দুইটি। পুষ্পপুট কয়টি? দুইটি। আর এটা দ্বারা বোঝানো হয় পুংস্তবক। পুংস্তবকের সংখ্যা কয়টি? ছয়টি। ছয়টির ভিতরে তিনটি তিনটি করে থাকে, তিনটি তিনটি করে থাকার কারণে 3+3 লেখা হয়েছে। আর গ দ্বারা কি বোঝানো হয়? গাইনেসিয়াম বা স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবকের গ দ্বারা বোঝানো হয়েছে, নিচে দাগ দেওয়ার কারণে হলো এটি হলো অধিগর্ভ, সুপারিয়র, অর্থাৎ গর্ভাশয়টা সবার উপরে থাকে। আর এক দ্বারা বোঝানো হয়েছে গর্ভাশয়ের সংখ্যা একটি। আর একটি গর্ভাশয় থেকে কয়টা ফল সৃষ্টি হবে? গর্ভাশয় যদি একটি হয়, ফল কয়টা হবে? গর্ভাশয় যদি একটি হয়, ফল হবে একটি। আর এই গর্ভাশয়ের ভিতরে যদি ডিম্বক একটি থাকে, তাহলে বীজ কয়টা হবে বলো? ডিম্বক থেকে বীজ সৃষ্টি হয়। যদি ডিম্বক একটি থাকে, তাহলে বীজও একটি হবে। যেমন ধানের ক্ষেত্রে একটি ফুল থেকে একটি মাত্র ধান হয়, আর একটি ধানের ভিতরে কয়টি চাল থাকে? একটি চাল থাকে, তাহলে চালটা হলো বীজ বা শস্য, আর ধানটা হলো ফল। ক্লিয়ার? তাহলে আমরা এই পুষ্প সংকেতের মাধ্যমে পয়েসি গোত্র তথা ধানের আমরা পুরো বৈশিষ্ট্যটা জেনে যাচ্ছি। এবার আসি পুষ্প প্রতীক। প্রতীকের সাহায্যেও একটি ফুলের বিভিন্ন স্তবকের, অর্থাৎ পুষ্পপত্রগুলোর অবস্থান কোথায় থাকে, সংখ্যা, তারা যুক্ত না বিযুক্ত, পুষ্পপত্রের বিন্যাস কেমন, অমরা বিন্যাস কেমন, এগুলো দেখানো যায়, এই বৈশিষ্ট্যগুলো দেখানো যায়, তাকে বলা হয় পুষ্প প্রতীক। এখানেও একটি হলো মালভেসি গোত্রের তথা জবা এবং একটি পয়েসি গোত্রের ধানের পুষ্প প্রতীক দেওয়া হয়েছে। এই পুষ্প প্রতীক এখানে যদিও লেখা হয়েছে, এটা যদি নাও লিখে থাকে, তাহলে এটা দ্বারা আমরা পুরো মালভেসি গোত্রের বৈশিষ্ট্যগুলো জানতে পারবো। আগে আমরা দেখেছি পুষ্প সংকেতের মাধ্যমে, এখন আমরা দেখব পুষ্প প্রতীকের মাধ্যমে। কিভাবে? এটি হলো মাতৃ অক্ষ, অর্থাৎ ফুলের বোটা কল্পনা করি বা ধরে নিই, বা শুরু কল্পনা করি। একটি ফুলের একেবারে বাইরে কি থাকে? চারটি স্তবকের একেবারে বাইরে কি থাকে? বৃতি। বৃতির বাইরে যদি কোনো কোনো ফুলের ক্ষেত্রে উপবৃতি থাকে, তাহলে উপবৃতির প্রত্যেকটি সদস্যকে কি বলা হয়? উপবৃত্তাংশ।
তাহলে এই ফুলে কয়টি উপবৃত্তাংশ আছে? 1 2 3 4 5। তাহলে উপবৃত্তাংশ সংখ্যা 5টি। এবং কিভাবে আছে? একটা আরেকটার সাথে লেগে আছে? না, একটা আরেকটার সাথে সংযুক্ত না। তাহলে আমরা জবা ফুলের ক্ষেত্রেও যদি দেখি তাহলে দেখবো উপবৃত্তির সাথে 5টি আছে এবং কেউ কারোর সাথে সংযুক্ত না। তাহলে এই চিহ্ন দ্বারা আমরা বুঝে ফেললাম, প্রতীক দ্বারা। এরপরে কি আসে? উপবৃত্তির পরে আসে বৃত্তি। বৃত্তির প্রত্যেকটা সদস্যকে কি বলা হয়? বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশের সংখ্যা কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে আমাদেরকে একটি ফুলে যতগুলো বৃত্তি বা যতগুলো বৃত্তাংশ থাকবে ঠিক ততগুলো লিখতে হবে। আমি 4 বা 5 বা 6 আমি যদি নিজের ইচ্ছা মতো লিখি ছবি সুন্দর করার জন্য, তাহলে কিন্তু আমার উত্তর হবে না। সংখ্যায় বৃত্তি বা বৃত্তাংশ যতগুলো থাকবে ততগুলো আমাকে লিখতে হবে, এবং কিভাবে আছে সেটিকেই সেভাবেই উপস্থাপন করতে হবে। যেমন ওই জবা ফুলের বৃত্তির প্রত্যেকটা অংশ বৃত্তাংশ, এই বৃত্তাংশগুলো একে অপরের সাথে সংযুক্ত অবস্থা আছে, তাই এই বৃত্তাংশগুলোকে সংযুক্ত অবস্থায় দেখানো হয়েছে, একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় দেখানো হয়েছে। তাহলে উপবৃত্তি গেল, বৃত্তাংশ গেল। বৃত্তির পরে কি থাকে? দলমণ্ডল। দলমণ্ডলের প্রত্যেকটি সদস্য কি বলে? পাপড়ি। তাহলে পাপড়ি সংখ্যা কতটি দেখো? 1টি 2টি 3টি 4টি 5টি। 5টি পাপড়ি আছে। এবং পাপড়িগুলো কি অবস্থা আছে? পাপড়ির এক অংশ ভিতরে আর অংশ বাইরে, অপরটির এক অংশ ভিতরে আরেক অংশ বাইরে, অর্থাৎ টুইস্টেড অবস্থায় আছে। কি অবস্থা আছে? টুইস্টেড বা পাকানো অবস্থা আছে। তাহলে পাপড়ির টুইস্টেড যেহেতু জবা ফুল বা মালভেসি গোত্রের, আমাকে টুইস্টেড ভাবে দেখাতে হবে। তারপরে আসে পাপড়ির পরে কি আসে? তৃতীয় স্তবকের নাম হলো পুংস্তবক। পুংস্তবকের ভিতরে থাকে হলো পুংকেশর। পুংকেশরের সংখ্যা কতটি? অসংখ্য। তাহলে এগুলো হলো পুংকেশর। পুংকেশর গুলো কি শেপ? হার্ট শেপ। তাহলে আমাকে সেই হার্ট শেপই দেখাতে হবে। এবং পুংকেশর সংখ্যা যেহেতু অসংখ্য, তাই অসংখ্য লেখা হয়েছে। এবং পুংকেশরের ভিতরে প্রকোষ্ঠ থাকে, অর্থাৎ এই যে ভাগ, একটি ভাগ, তাহলে প্রকোষ্ঠ করে আমাকে দেখাতে হয়েছে পুংকেশর। পুংকেশরের পরে চতুর্থ স্তবক হলো গর্ভাশয়। এটি হলো গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বাশয়, ডিম্বক। এখানে ডিম্বকের সংখ্যা কয়টি? প্রত্যেকটা প্রকোষ্ঠের ভিতরে 2টি করে আছে, তাহলে 2 4 6 8 10টি ডিম্বক আছে। এবং ডিম্বক কোথা থেকে সৃষ্টি হয়? যে স্থান থেকে সৃষ্টি হয় সেই স্থানের নাম কি? অমরা বা প্লাসেন্টা। প্লাসেন্টা বিন্যাসকে কি বলা হয়? প্লাসেন্টেশন। আমরা পড়ে এসেছি অমরা বিন্যাস। তাহলে অমরা বিন্যাস কেমন? জবা ফুলের ক্ষেত্রে যেহেতু সেন্টারে থাকে, এটি হলো অক্ষীয়। ক্লিয়ার? অপরদিকে চিত্র বি, এটি হলো ধানের বা পয়সী গোত্রের পুষ্প প্রতীক। পুষ্প প্রতীকে আমরা পুষ্পপুট জানি কয়টা? 2টা। তাহলে এই একটা পুষ্পপুট, একটি পুষ্পপুট। পুষ্পপুটে এটা হলো শূন্য গ্লুব, আর এই দুটোকে বলা হয় পুষ্পপুট। পুষ্পপুটের ভিতরে একটি অনেক বড় থাকে এবং অপরটি ছোট, এবং পুষ্পপুটের এক অংশ 2 অংশ ভিতরে ঢোকানো। আর পুংকেশরের সংখ্যা কয়টি? 6টি। এখানেও কিন্তু পুংকেশরের সংখ্যা 6টি দেখানো হয়েছে। স্ত্রী স্তবক এ অমরা থাকে একটি, ডিম্বক থাকে একটি। এবং অমরাটা কোথায় থাকে? অমরাটা থাকে একেবারে বাইরের দিকে, বেজের দিকে। তাহলে পুষ্প প্রতীকের মাধ্যমে একটি ফুল সম্পর্কে বিস্তারিত জানা যায়, আবার পুষ্প সংকেতের মাধ্যমেও একটি ফুল সম্পর্কে বিস্তারিত জানা যায়। পরীক্ষায় পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত নিয়ে অনেক অনেক প্রশ্ন হয়। ক্লিয়ার? কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। স্যার, পুষ্প প্রতীকে কালো ফোঁটাটা কি উপরে? এটিকে বলা হয় মাতৃ অক্ষ। এটাকে কেন্দ্র করে এই ফুলের বিভিন্ন স্তবক গুলো আঁকা হয়েছে। পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। যেহেতু আমাদের এখানে 2টি প্রশ্ন আছে, পোয়েসি গোত্র এবং মালভেসি গোত্র, এই 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা জানবো। পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো এর কাণ্ডগুলো সাধারণত নলাকার হয়। তাহলে দেখো, এটি হলো একটি পোয়েসি গোত্র ঘাস, হলো পোয়েসি গোত্র উদ্ভিদ। এর কাণ্ড যেটা, এটি হলো নলাকার থাকে। নলাকার মানে কি? লম্বা, নলের সদৃশ, এবং এর মধ্যপর্ব ফাঁপা থাকে। তাহলে পোয়েসি গোত্রের একটি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলেছিলাম
কি থাকবে? নোড ইন্টারনোড থাকবে। কি থাকবে? নোড ইন্টারনোড থাকবে। নোড কি? নোড হলো বাঁশের ক্ষেত্রে বা আঁকের ক্ষেত্রে দেখেছো কি থাকে? বাঁশ বা আঁকের ক্ষেত্রে মাঝে মাঝে একটি কি থাকে? গিটের মতো অংশ থাকে, থাকে কিনা? ওইটাকে বলা হয় নোড। আর এই যে দুই নোড, বাঁশের দুইটা অংশের ভিতরে গিটের মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে ভিতরে, এই অংশটা বলা হয় ইন্টারনোড। এই ইন্টারনোডের ভিতরে থাকবে হলো ফাঁপা। এরপরে হলো পত্রমূল কাণ্ড বেষ্টক, অর্থাৎ এটি হলো কাণ্ড। এই কাণ্ড কি ফাঁপা আছে সেটা বললাম, এবং এটি নলাকার, এবং এই কাণ্ডকে ঘিরেই তোমার পাতাটা বেষ্টিত থাকে। কি থাকে? কাণ্ডটাকে ঘিরে পাতাটা জড়িয়ে থাকে। তো কাণ্ড বেষ্টক, এবং এই যেটা কাণ্ডের সাথে জড়িয়ে থাকে এটাকে বলা হয় শীত। আর শীত থেকে যেটা বের হয় পাতার, এটিকে বলা হয় লিফ বা পত্র। এবং এই যে লিফের গোড়া যেটা, সেটাকে বলা হয় পত্রমূল। এই পত্রমূলের কাছে তোমার এক ধরনের পশম বা লোম থাকে, যেটাকে বলা হয় লিগিউল। এই লিগিউল থাকাটা হলো কৈশী গোত্রের একটি বৈশিষ্ট্য। প্রত্যেকটি ঘাস বা ধান, গম, ভুট্টা, বাঁশ এদের ক্ষেত্রে দেখবা যে যেখান থেকে পাতা বেরোচ্ছে, পাতার এই গোড়া পত্রমূলে এখানে এক ধরনের লোম থাকে বা রোমশ অংশ থাকে, যেটা লিগিউল। এই লিগিউলটা শুধুমাত্র কৈশী গোত্রের উদ্ভিদেরই থাকে। তাহলে এটি কি শনাক্তকারী বৈশিষ্ট্য? কৈশী গোত্রের উদ্ভিদ চিনব কিভাবে? ঠিক আছে। এরপর তৃতীয় বৈশিষ্ট্য হলো পুষ্প বিন্যাস স্পাইকলেট। স্পাইকলেট মানে কি? এটি হলো পুষ্পের, এটিকে বলা হয় স্পাইকলেট। স্পাইকলেট মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রত্যেকটি যে ছোট ছোট অংশ দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকটি একটি করে ফুল, এবং অসংখ্য ফুল থাকে, এবং অসংখ্য ফুল থেকে অসংখ্য ফল সৃষ্টি হয়। ধানের ক্ষেত্রে এটা যেমন গমের তাহলে এই গমের প্রত্যেকটা অংশ একটি করে স্পাইকলেট। এই স্পাইকলেট আর পুষ্পের বিন্যাসটা কেমন? এটি হলো পুষ্প মঞ্জুরি দণ্ড। এই মঞ্জুরি দণ্ড থেকে পুষ্পগুলো বের হয়েছে, এবং পুষ্প এই যে র্যাকিস, এই র্যাকিস থেকে আবার ছোট ছোট করে পুষ্প বের হয়েছে। ছোট ছোট পুষ্পগুলোকে বলা হয় স্পাইকলেট। এবং সাধারণত দেখবা যে আম, জাম, লিচু এখানে কি হয়? একটি মাত্র ফুল থেকে একটি মাত্র ফল হয়, এবং একটি কাকি মুকুল বা শীর্ষ মুকুল থেকে একটি মাত্র ফুল হয়। কিন্তু পয়েসি গোত্রের ক্ষেত্রে দেখা যায় একটি কাকি মুকুল বা শীর্ষ মুকুল থেকে অসংখ্য ফুল হয়, এবং অসংখ্য ফুল থেকে অসংখ্য ফল হয়। ধানের ক্ষেত্রে দেখবা যে যতগুলো ধান পাই আমরা, সবগুলো এক একটি ফুল ছিল, এবং ওই ফুলগুলো পরবর্তীতে ফল তথা ধানে রূপান্তর হয়েছে। ক্লিয়ার? না স্যার, সমস্যা নাই, বুঝতে পারছি। এরপর আসি পরাগধানী সর্বমুখ। পরাগধানী সর্বমুখ, তাহলে এটি হলো অ্যান্থার বা পরাগধানী। পরাগধানী গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এটা হচ্ছে একদিকে মুখ করে, এটা হচ্ছে উপরের দিকে মুখ করে, এটা হচ্ছে আরেক দিকে মুখ করে, অর্থাৎ বিভিন্ন দিকে মুখ করে থাকতে পারে পরাগধানী, বা ইংরেজিতে বলা হয় অ্যান্থার। গর্ভমুণ্ড, অর্থাৎ একটি গর্ভাশয়, গর্ভাশয়ের শীর্ষে অংশটা বলা হয় মুন্ড, ইংরেজিতে বলা হয় স্টিগমা। এই স্টিগমাটা কেমন? পালকের নাই। স্টিগমাটা কেমন? পালকের নাই। তাহলে পরাগরেণু থেকে যখন পোলেন গুলো আসবে, তখন এই পালকের নাই গর্ভমুণ্ডটা পোলেন রেণুকে ধরে নেবে, ধরে নিয়ে পরবর্তীতে এই স্টিগমা গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড হয়ে কোথায় চলে আসবে? গর্ভাশয় তথা ওভারিতে চলে আসবে। তাহলে পয়েসি গোত্রের গর্ভমুণ্ড কেমন হবে? পালকের ন্যায়। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এটি হলো গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে একটি মাত্র প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গায় একটি প্রকোষ্ঠ হওয়ার কারণে কয়টা বীজ হবে? একটি মাত্র বীজ হবে। তাই ধানে, প্রত্যেকটা ধানে থেকে একটি মাত্র চাল হবে। অমরা বিন্যাস মূলীয়। অমরা বিন্যাস কি? প্লাসেন্টা শুরু কোথায়? তাহলে এই যে ডিম্বকটা যেখানে সৃষ্টি হয়েছে সেই স্থানটাকে বলা হয় অমরা। তাহলে এটা হলো অমরা, এই যে লাল করে দিলাম অংশটা। এই অমরা কোথায় আছে? মূলের দিকে আছে, বেদের দিকে আছে, তাই অমরা বিন্যাস হলো মূলীয়। ক্লিয়ার? অমরা বিন্যাস বুঝেছো? যে যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয় সেটি হলো অমরা। অমরাটা কোন দিকে আছে সেটা জানার প্রক্রিয়া হলো বিন্যাস, অমরার বিন্যাস।
তো ধানের ক্ষেত্রে বা পৈশী গোত্রের অমরা বিন্যাসটা কোথায় থাকবে? মূলের দিকে থাকবে, শুরুর দিকে থাকবে। এবং ফল হলো ক্যারিঅপসিস। ক্যারিঅপসিস কি? যে ফলের ত্বক এবং বীজের ত্বক আলাদা করা যায় না। পৈশী গোত্রে অর্থাৎ ধানের খোসা এবং ধানের ভিতরে থাকা চালের ত্বক একসাথে লেগে থাকবে। এরপর আসি মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিতরে দেখো, উদ্ভিদগুলোর কচি অংশে রোমস এবং মিউসিলেজ যুক্ত। অর্থাৎ কচি অংশের ভিতরে দেখবো যে খসখসে টাইপের। ডুমুরের পাতা দেখেছো, খসখসে টাইপের না? তো এদের পাতাগুলো ওইরকম রোমস থাকবে, লোম থাকবে এবং খসখসে থাকবে। আর মিউসিলেজ যুক্ত। মিউসিলেজ মানে হাতে পাতাগুলো বা ঢেঁড়স তো কেটেছো অনেকে, তোমাদের যেহেতু এখানে মেয়েরা আছো ক্লাসে, ঢেঁড়স কাটলে কি হবে? জেলি সদৃশ এক ধরনের পদার্থ আছে, এদের বলা হয় মিউসিলেজ। পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। এই যে পাতা যেখান থেকে সৃষ্টি হয়েছে, এই পাতার গোড়ায় আবার পাতা থাকতে পারে, সেই পাতাকে বলা হয় উপপত্র। এখানেও দেখো পাতার গোড়ায় আবার ছোট ছোট পাতা তৈরি হয়েছে, এই পাতাগুলোকে বলা হয় উপপত্র। পুষ্প একক, অর্থাৎ একটি কাক্ষিক মুকুল বা শিশু মুকুল থেকে একটি মাত্র ফুল সৃষ্টি হবে এবং এই একটি মাত্র ফুল থেকে একটি মাত্র ফল সৃষ্টি হবে। ক্লিয়ার? এবং উপবৃতি বিদ্যমান। উপবৃতি কাকে বলে? বৃতির গোড়ায় যে এটা থাকে সেটাকে বলে উপবৃতি। এটা হলো বৃতি আর এগুলো কি? উপবৃতি। ক্লিয়ার? বৃতি উপবৃতি ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এই বৃতির নিচে কি আছে? বৃতির নিচে তোমার কি আছে বলো তো? উপবৃত্তি। বৃতির ভিতরে কি আছে? পাপড়ি আছে, দলমণ্ডল আছে। তাহলে দেখো, আগে আমি যেটা বোঝাতে পারিনি এখন সেটা পারছি, যে এখানে এই বৃতিগুলো কি আছে? যুক্ত অবস্থায় আছে। এই জন্য আমি কি করেছিলাম? ব্র্যাকেট দিয়েছিলাম। কয়টা আছে? 5টা আছে। উপবৃতি কয়টা আছে? 5টা আছে, কিন্তু তখন লিখেছিলাম উপবৃতি শুধুমাত্র 5, আর বৃতির ক্ষেত্রে 5 লিখে আবার কি করেছিলাম? ব্র্যাকেট দ্বারা ঘিরে দিয়েছিলাম। ওকে। দলমণ্ডল কেমন? পাকানো। দলমণ্ডল কোনটা? এই যে এটি হলো দলমণ্ডল, রঙিন অংশটা। দলমণ্ডল কি আছে? এক পাশ ভিতরে আর এক পাশ বাইরে। অপরদিকে এই ফুলের পাপড়ির ক্ষেত্রে এক পাশ ভিতরে আর এক পাশ বাইরে। এই পাপড়ির ক্ষেত্রে এটা হলো ভিতরে আর ওই পাশটা হলো বাইরে। অর্থাৎ কি অবস্থা আছে? পাকানো অবস্থা আছে। একটা অংশ ভিতরে আর একটা অংশ বাইরে। ক্লিয়ার? এই ভিতরে একটা অংশ আর একটা অংশ বাইরে থাকলে সেটাকে কি বলা হয়? টুইস্টেড বা পাকানো অবস্থা বলা হয়। তাহলে দলমণ্ডল কেমন? পাকানো। তাহলে এটা মালভেসি গোত্রের সব উদ্ভিদের ক্ষেত্রে একই, ঢেঁড়সের ক্ষেত্রে একই, জবা ফুলের ক্ষেত্রে একই, স্থলপদ্মর ক্ষেত্রে একই। এভাবে যতগুলো মালভেসি গোত্রের উদ্ভিদ আছে সবার ক্ষেত্রে এই বৈশিষ্ট্য। এরপর দেখো অমরা বিন্যাস অক্ষীয়। অক্ষীয় মানে কি? এই যে অমরার হলো এখানে থেকে ডিম্বগুলো সৃষ্টি হয়েছে এবং অমরা কোথায় থাকে? মিডিলে থাকে, তাই অমরা বিন্যাস অক্ষীয়। আর পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। পরাগরেণু মানে পোলেনের থেকে যেটা ক্ষরিত হয় সেটিকে বলে পরাগরেণু। এই পরাগরেণুটা অনেক বড় হয় এবং কাঁটা যুক্ত হয়। তোমরা অনেকে ধুতরা ফুল দেখেছো, ধুতরা ফুলের গায়ে যেমন কাটা কাটা, ওই রকম কাটা কাটা হয়। বা তোমরা হলো দেখেছো, কি বলো ওকে, এই যে এখন কদম ফুলের দেখবো ফুটলে কেমন কাটা কাটা হয় না? ওই রকম হবে। এই দেখো এখন ক্লিয়ার। এই হলো বৃতি, এটা হলো উপবৃতি, দেখেছো? আর এটা হলো গর্ভাশয়। গর্ভাশয়টা কি আছে? সবার উপরে আছে, আর গর্ভাশয়ের নিচ থেকে বাকি অংশগুলো সৃষ্টি হয়েছে। তাহলে এটা হলো অধিগর্ভ। আমার ক্লাসের টাইমও শেষ, আশা করি সবাই